ঘটনাটা পুরোটাই কালো জাদু সম্পর্কিত ঘটনা। ছেলেটা যেই ঘরে থাকে সেই ঘরের খাটের পাশে একটা জানলা আছে। সেই জানলাটা কাঁচের, আর রক্ত বেয়ে পড়লে যেরকম আর কি দাগ হয়ে যায় রক্তের, ওই জানলাটায় পুরো জায়গায় জায়গায় ওরকম রক্তের দাগ। বলে যে সন্ধ্যাবেলার পর থেকে ওকে আমরা আর কোনো রকম টাচ করতে পারি না। বলছে অসম্ভব অসুরের মতন এমন গায়ে জোর হয়। ওর বাবা ওকে ধরতে গেছে, ওর বাবাকে ধরে ছুঁড়ে মেরেছে। মাংসর টুকরো, রক্ত আলার মাংসের টুকরো। তো আমি বলছি হ্যাঁ এটা কিসের, মেটের ছবি? বলছে না, এটা আমারই পেট থেকে পায়ুদার দিয়ে এরকম মাংসর টুকরো বেরোয়। রাত্রি 2টোর সময় ওই জানলার কাঁচ দিয়ে মানে দেখে যে একটা হাত উঠে আসে এরকম করে নিজে নিজেই বেয়ে। ওটা যেই ওখানে উঠে আসে তারপর থেকেই ওর শরীরে প্রচণ্ড রকমভাবে মানে ভারী পাথর চাপিয়ে দিলে যেমন হয়, শরীর পুরো ভারী হয়ে যায়। হনুমানের একটা তান্ত্রিক ভার্সন আছে যেটা আমি জানি। আমি তোমার কাছ থেকে শুনতে চাই সেটা, যে তান্ত্রিক হনুমান কি? আমরা সকলেই জানি হনুমানজি বৈদিক উপাচারের দেবতা। সাধারণ মানুষরা যে পুজো করে থাকে তারা কিন্তু একটা হনুমানজির একটা বৈদিক রূপকে পুজো করে। কিন্তু একটা জিনিস জানো তো, প্রত্যেক দেবতা বা প্রত্যেক দেবীর কিন্তু তান্ত্রিক রূপ থাকে। আমরা অনেকে ভাবি কি হনুমানজি সাত্ত্বিক দেবতা, সেখানে আবার কালো জাদুর এখানে কি সম্পর্ক, ব্ল্যাক ম্যাজিকের কি সম্পর্ক? কিন্তু আমি যদি ইচ্ছা করি পঞ্চমুখী হনুমানকে দিয়ে আমি সমস্ত রকম কাজ সেরে ফেলবো। আপনাদের সবার প্রিয় প্রিয়াঙ্কাদি অর্থাৎ মনসা কন্যা প্রিয়াঙ্কা আবারও আমাদের ইউটিএসের পডকাস্টে। প্রিয়াঙ্কাদি যখন আসে তখন তো একটা ভৌতিক ঘটনা অবশ্যই বলে, সেরকম আজকেও একটি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তাছাড়াও প্রিয়াঙ্কাদি যেরকম নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসেন, আজকে সেরকমই কিছু অজানা বিষয় আমরা আলোচনা করেছি। তাই সব কিছু জানতে দেখতে হবে আজকের পডকাস্টটি। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। মনসা কন্যা প্রিয়াঙ্কা আচারিয়া অন ইউটিএস। প্রিয়াঙ্কাদি, ইউটিএসে তোমায় নতুন বছরে 2026-এ আবার স্বাগত। আমাদের এই কোলাবোরেশন প্রায় 2023 থেকে চলছে। হ্যাঁ 2023, তো 2023-এ ঠান্ডার সময় থেকেই চলছিল, ডিসেম্বর থেকে। তো আমরা এইবারও ডিসেম্বরেই পডকাস্টটা করার কথা ছিল, বাট হয়নি, তো জানুয়ারিতে হচ্ছে। তো কেমন আছো ফার্স্ট অফ অল নতুন বছরে? নতুন বছরে খুব ভালো আছি। একটু মানে ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, মানে কলকাতায় তো খুব কম এখন থাকা হয়। ধরো কলকাতায় চেম্বারের জন্য আসা হয়, 2 দিন থাকি আবার বেরিয়ে যাই। আর এখন যা ঠান্ডা পড়েছে এবছর অসম্ভব চারিদিকে। এই রিসেন্ট ছিলাম হলদিয়াতে। আচ্ছা। হলদিয়াতে অসম্ভব ঠান্ডা এখন। তো ওখানে ওই হোমযজ্ঞের কাজই ছিল, রিমুভের কাজ ছিল। তো ফিরলাম, ফিরে দেখলাম কলকাতা তার থেকে অনেকটাই গরম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই দিকটা একটু গরম, মানে আমাদের ওদিকটা যদি চুঁচুড়ার ওই দিকটা যাওয়া হয় সেখানেও কিন্তু ঠান্ডা। আমরা এখান থেকে যখন বাড়ি যাই তখন কিন্তু বেশ ঠান্ডা লাগে। বাট আজকে তুমি একটি ঘটনা এনেছো যেটি তোমার সাথে রিসেন্টলি হয়েছে। বিশেষ করে কুড়িটা না কটা স্পিরিট ছিল? 20টা না 41টা 41টা, স্পিরিট। সরি, হ্যাঁ। একজনের মধ্যে 41টা স্পিরিট। ওই ডিসেম্বরে এখানে তো তোমার এখানে আসার কথা ছিল, তো আমি ডিসেম্বরে শিলিগুড়ি গেছিলাম। একটা কাজের জন্যই ওখানে গেছিলাম শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে এখন কি হয়, ধরো আমি যে কাজ করতে যাই তার আগের দিন যাই চেম্বারটা করে নিই ওখানে। এবার যেখানে থাকি, যে রিসর্টে থাকি, এবার তার মধ্যে 4খানা কেস এরকম স্পিরিটের এসেছিল। তার মধ্যে আজকে যেই ঘটনাটা বলবো অসম্ভব বাড়াবাড়ি পর্যায়ে। আচ্ছা 21 বছরের একটি ছেলের ঘটনা, মানে 21 বছরের ছেলে যার মধ্যে আছে তারও 21 বছর বয়স, আচ্ছা আর যে ওর মধ্যে আছে তারও 21 বছর বয়সে সে মারা গেছিল। আচ্ছা ঘটনাটা তোমার বাঁকুড়ার একটা ঘটনা, মানে বাঁকুড়ার ঘটনা। বাঁকুড়ার জঙ্গলে মানে যে আর কি আমার সঙ্গে কন্টাক্টে এসেছিলো যে স্পিরিটটি,
41 জনের মধ্যে একজন আমার সাথে কন্ট্যাক্টে এসেছিল, যে অনবরত আমার সঙ্গে কথা বলেছে, আমার ওপর রাগ দেখিয়েছে ভীষণভাবে। শেষে কাঁদো কাঁদো হয়ে তার যে দুঃখের ঘটনা, সে কেন মারা গেছিল, কিভাবে মারা গেছিল, এখন কি চায়, হ্যাঁ, তো এই সমস্ত ঘটনা সে বলতে বাধ্য হলো কথা বলতে বলতে। 21 বছর বয়সে সে মারা গেছিল বাঁকুড়ার একটা জঙ্গলে। এইবার এক্স্যাক্টলি কী কারণে মারা গেছিল সে আমাকে অতটা পরিষ্কার করে বলতে পারলো না, কিন্তু বাদবাকি ঘটনা যেটা শুনলাম, শোনার পর মানে বড়ই মানে কষ্টদায়ক বলতে গেলে। একটা 21 বছরের ছেলে মারা গেছে, তার জন্মদিনের দিনকে ওর মা পায়েস বানিয়েছিল। এইবার পায়েস খাওয়ার পরে হঠাৎ করে রাত্রিবেলার পর থেকে খুব ধুম জ্বর ছেলেটার। এবার তারা নাকি যৌথ পরিবার ছিল। এবার মা হয়তো কোনো কারণে পায়েস করতে করতে হয়তো কোনোখানে গেছে বা কিছু, সেই খাবারের মধ্যে পরিবারের কেউ হয়তো কিছু মিশিয়েছিল, কিন্তু ঘটনাটা পুরোটাই কালো জাদু সম্পর্কিত ঘটনা। মানে ছেলেটা কিন্তু মারা গেছে ব্ল্যাক ম্যাজিকে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, শুরু থেকে শুরু করি, মানে তোমার কাছে কিভাবে কেসটা এলো, তার সাথে কি হচ্ছিল, তারপর আমরা ব্যাক স্টোরিটা জানবো। হ্যাঁ, শুরু করো। তো আমার কাছে তো কেসটা এসেছিল, আমি শিলিগুড়িতে দেখতে গেছিলাম। তো ছেলেটা এসেছিল কোচবিহারের সাইড থেকে আর কি, কোচবিহারে ছেলেটার বাড়ি। তো আসার পর কিন্তু আমি মানে ছেলেটা যখন এসছে কেউ দেখলে বুঝবে না যে ওর মধ্যে 41টা স্পিরিট আছে। এসছে একদম নর্মাল, যেরকম সাধারণ ছেলে আসে সেরকমভাবে। হঠাৎ যখন নাকি আমি লোক দেখছি, লোক দেখতে দেখতে ছেলেটার যখন নাকি স্লট, যেমন টাইম দেওয়া থাকে আমার, ঠিক ওরকম টাইমিং যখন হয়েছে, ওকে যখন ডাকা হয়েছে যে এবারে আপনারা আসতে পারেন, ও আমার কাছে আসার আগে হঠাৎ করে বাইরে একবার সেন্সলেস হয়ে পড়ে। তো সেখানে জল ঢল দেওয়া হয়, জল ঢল দেওয়ার পর কোনো রকমভাবে এসছিল ওর মায়ের সাথে, আমার সামনে বসলো। বসার পর হঠাৎ হঠাৎ কথা বলতে বলতে মানে অট্ট হাসি, অস্বাভাবিক হাসি একটা। তো ছেলেটা যখন মানে হাসছে যখন, হঠাৎ করে কারেন্ট পুরো অফ হয়ে যায় পুরো বিল্ডিংয়ের। তো আমি ভেবেছি হয়তো যে কারেন্ট চলে গেছে, কোনো ঘটনা হয়তো হয়েছে এরকম। কিন্তু যখন কারেন্ট অফ হয়ে যায়, হঠাৎ করে সেই রিসর্টের মানে যারা নাকি বাইরের যারা নাকি স্টাফ আছে, তারা দৌড়াতে দৌড়াতে আসলো হাতে ক্যান্ডেল নিয়ে। এইবার ক্যান্ডেল নিয়ে যখন এসে বলছে যে ক্যান্ডেলটা কোথায় রাখবো, জাস্ট আমি ওর সঙ্গে কথা বলতে বলতে 2 সেকেন্ডের জন্য আমার চোখটাকে ওদিকে সরিয়ে আর কি দেখছি ক্যান্ডেলটা কোথায় ওরা রাখছে। তার মধ্যেই ও যে চেয়ারটায় বসা ছিল, চেয়ারটা ছুঁড়ে আমাকে মেরে দিয়েছে। আচ্ছা, এইবার চেয়ারটা ছুঁড়ে যখন মেরেছে, হাত দিয়ে আটকাতে গেছি, সেই তো হাতের যা অবস্থা, সেই 1 মাস আমি হাত নাড়াতে পারিনি এসে। তো হঠাৎ করে আমাকে মারার কারণ, তখন হাসতে হাসতে বলছে, আমার নাম জানিস, আমার নাম হচ্ছে পঞ্চরত্ন সরকার। পঞ্চরত্ন সরকার, আমি বাঁকুড়াতে একটা জঙ্গলে মারা যাই। তো তখন তাকে যখন জিজ্ঞাসা করছি যে মারা যাওয়ার কারণ কি, আর 21 বছর বয়স তার যখন মারা গেছিল, তো 21 বছর বয়সে মারা গেছে, তো এখানে কোচবিহারে এত দূরে ও কী করে আসলো ছেলেটার মধ্যে। তখন বলতে বলতে খুব হাসছে, হেসে বলছে আমি একা নাকি, 41 জন আমরা টোটাল ওর মধ্যে আছি। তো 41 জন একজনের শরীরে থাকা মানে কোনো মজার ব্যাপার নয়। 2-3 জন থাকলেই তার শরীরের অবস্থা পুরো খারাপ করে দেয়, সেখানে 41 জন একজনের শরীরের মধ্যে প্রবেশ করেছে। তখন যখন নাকি বলা হচ্ছে যে 41 জন স্পিরিট কী করে কি একসাথেই তারা থাকছে তার মধ্যে, তখন সে যখন আমার সঙ্গে প্রথম থেকেই কন্ট্যাক্টে এসছে, তখন হাসতে হাসতে বলছে যে আমি একজন পুরুষ যে সবসময়তে ওর মধ্যে থাকি, আরও 3 জন
মেয়ে আছে, তারা মুসলিম। আচ্ছা। আরেকজন আছে পিশাচ, ও রাত্রিবেলা করে ওর শরীরে আসে। আর বাদবাকি যারা আছে তারা যাতায়াতের মধ্যে থাকে ওর শরীরে। রাত্রি 2টোর পর থেকে মোটামুটি 41 জন একসাথে ওর ওপরে পুরো অত্যাচার শুরু করে। তো ওর সঙ্গে কথা বলতে বলতে যেটা জানতে পারি যে ওর খুব আত্ম অহংকার ছিল পড়াশোনা নিয়ে। এর মা বাবার খুব আত্ম অহংকার ছিল ছেলেকে নিয়ে, তাই আমাকে চালান করা হয়েছে ওকে পুরো নষ্ট করে দেওয়ার জন্য। আর যারা আরও 40 জন ওর মধ্যে বসবাস করছে, তারা নিকটবর্তী কোনো কবরস্থান থেকে এসছে, আবার কেউ কেউ শ্মশান থেকে এসছে। তো ও তো গেল চালান চালান মারার কারণে ওর শরীরে এসে জমা হয়েছে। আর বাদবাকি যারা রয়েছে, যারা বলছে কেউ কবরস্থান থেকে এসছে, কেউ শ্মশান থেকে এসছে, আর একজন পিশাচের কথা নিজেই বলছে যে পিশাচ যে আছে, আমরা ছাড়লেও পিশাচ কিন্তু ওকে ছাড়বে না। তো বলাতে যখন তার কারণ জিজ্ঞাসা করা হলো যে কারণটা কি, তখন বলছে যে ছেলেটা ওর মাধ্যমিক পরীক্ষার সময় নাকি স্কুলে পরীক্ষা দেওয়ার পর নাকি ওর বন্ধু বান্ধবের সঙ্গে কোনো কবরস্থানে গেছিল। আর কবরস্থানে গিয়ে ওখানে ও পেচ্ছাপ করেছে। পেচ্ছাপ করার পর ওখানে বন্ধু বান্ধবের সঙ্গে বসে খাওয়া দাওয়া করেছে। এই সমস্তর কারণে তারা যারা যারা কবরস্থানে ছিল, তারা খুব রাগবশত তার সঙ্গে সবাই চলে এসছে। আচ্ছা। তো এরকমভাবে কথা বলতে বলতে আমাকে বলছে যে তুই আমাকে এখানে ডেকেছিস, তুই তো নিজের জায়গায় ডেকেছিস, তাই তুই এখন খুব আমার ওপরে দাপট দেখাচ্ছিস। কখনো আমাদের বাসস্থানে একবার এসে দেখা। তো তাকে যখন বলা হচ্ছে তোমাদের বাসস্থান কোথায়, বলছে কেন, এখন ছেলেটার বাড়িতে আমরা একসঙ্গে 41 জন থাকি। ওখানে এসে একবার দেখা যে এখন যে এরকমভাবে বিরক্তভাবে কথা বলছিস, যে এরকম ঠিক ওখানেও গিয়ে এরকমভাবে কথা বলতে তোকে দেওয়া হয় কি না। যাই হোক, তারপর আস্তে আস্তে আমার ওপর রাগতে থাকলো। একবার তো বলেই ফেললো তোর ঘাড় মটকে দেবো। যে ঘাড় মটকাতে হলে আমি কবে যাব, ঘাড় মটকাবো আমি দেখব। তো আমাকে বলছে শনিবার দিন চলে আয় আমার এখানে। তো শনিবার দিন ওখানে ঘটনাস্থলে যাওয়াও হলো ওদের অ্যাড্রেস নিয়ে। সেখানে গিয়ে তো দেখলাম যে অবস্থা মানে চোখে দেখার মতন না, মর্মান্তিক ঘটনা। ছেলেটা যেই ঘরে থাকে সেই ঘরের খাটের পাশে একটা জানলা আছে, সেই জানলাটা কাঁচের। আর রক্ত বেয়ে পড়লে যেরকম আর কি দাগ হয়ে যায় রক্তের, ওই জানলাটায় পুরো জায়গায় জায়গায় ওরকম রক্তের দাগ, ব্লাডের। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই জানলাটা মোছা হয় না, তারা বলছে জানলাটা আমরা রোজ পরিষ্কার করি, কিন্তু অটোমেটিক যখন রাত হয়, রাতের পর আবার যখন সকাল হয় পরের দিন, আবার এই রকম নানান দিকে জানলার চারিদিকেই এরকম রক্তর ফোঁটা দেখা যায়। আর ছেলেটার যেই ঘরে মানে খাটের পাশে জায়গাটাতেও এরকম জানলা দিয়ে ওইখান দিয়ে বলে যে রক্ত নাকি মানে গড়িয়ে 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 নাকি রক্তর ফোঁটা নাকি ওখান দিয়ে নাকি পড়ে। তো দেখার পর আমি অবাক হয়ে গেলাম যে রক্তর ফোঁটা জানলা দিয়ে পড়ছে, জানলায় এত রক্তের দাগ, তাহলে ছেলেটার ওপর কী পরিমাণে অত্যাচার হয়। যখন আমি কথা বলছি না, ছেলেটা কিন্তু তখন নর্মাল, মানে ওর বাড়িতে যখন গেছি ছেলেটা নর্মাল, মানে নর্মাল ওর ঘরে শোয়া। কারণ ছেলেটার এখন যে অবস্থা শারীরিক, ওকে যে নিয়ে এসছিল ওখান থেকে কোচবিহার থেকে পুরো ডিরেক্ট গাড়ি করে সবাই মিলে, আর বাড়িতেও ও শয্যাশায়ী থাকে, উঠে এখন আর কিছু করার মতন অবস্থা থাকে না। কিন্তু ওই ছেলে রাত হলে তার অসম্ভব এত কি করে গায়ের জোর হয়, বাড়ির লোক কেউ বুঝে উঠতে পারে না। তার সঙ্গে ঘরের 4-5 জন সবসময় ওর সঙ্গে থাকে, মানে
নিজের খাওয়ার মতন পরিস্থিতিও এই অবস্থায় ছেলেটির এখন নেই। তো ছেলেটা বলছে যে সারাদিন মোটামুটি আমি ভালো থাকি, যখন নাকি সূর্যাস্ত যাবে, সূর্যাস্তর পর আস্তে আস্তে ওর মধ্যে এই ঘাড়ে একটা ভারী হয়, মানে বলছে আমি বুঝতে পারি আমার ঘাড়ে কেউ চেপে বসে থাকে আমার উপরে উঠে, সেটা আমি বুঝতে পারি। আর তখন মাথা আমার আর কোনো কাজ করে না, তখন আমি কি খাই তাও বুঝি না, কোথায় যাই তাও বুঝি না, আমার সঙ্গে কি হয় আমি সেটাও মানে বুঝতে পারি না যে আমার সঙ্গে কি হয় তখন। তো সন্ধ্যের পর থেকে মোটামুটি ওর ঘরে ওর মা, আদার্স যারা পরিবারের সকলে ওর সঙ্গেই ওখানে বসে টাইম কাটায়, কারণ ওর সমস্যাটা শুরু হয় ওয়াশরুম থেকে। সন্ধ্যের পর যখনই ওয়াশরুম যাবে, ওয়াশরুমে যখন যায় বাড়ির প্রত্যেকের এটা কথা যে ওয়াশরুম গেলে অন্তত 3 ঘন্টা, 3 ঘন্টার আগে ওয়াশরুম থেকে ওকে কেউ বার করতে পারে না। তো প্রথম যখন এরকম ওয়াশরুমে গিয়ে সেন্সলেস হয়ে পড়তো, বাড়ির লোক দেখছে এতক্ষণ হয়ে গেছে এখনও ওয়াশরুম থেকে বেরোচ্ছে না, তার কারণ কি? একদিন ওর বাড়ির ওয়াশরুমের দরজা ভেঙে দেখছে ছেলেটা কোমোটের মধ্যেই এরকমভাবে শুয়ে পড়ে রয়েছে। তো ওখান থেকে ওকে ওই রকমভাবেই তুলে আনা হয় ঘরে। সেদিনকের রাত থেকে ওর সঙ্গে যেই ঘটনা হয়, মানে অত্যাচার, চরমভাবে অত্যাচার, শুনলে পরে গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে, এত অমানসিক অত্যাচার ওর সঙ্গে হয় রাত্রিবেলা করে। যেদিনকে ঘটনা ঘটে প্রথম দিন, ওর মা বলছে যে এরকম প্রথম দিন এরকম হলো, ছেলেকে এনে আমরা শুয়ে দিলাম, ছেলে তো সেদিনকে মোটামুটি ওরকমই অসুস্থ হয়ে ছিল, তো আমরা ভাবলাম যে পরীক্ষা গেছে এই জন্য মনে হয় খুব ক্লান্ত, ঠিক আছে রেস্ট করুক, রেস্টের প্রয়োজন। বলছে রাত্রিবেলায় করে সেইদের দরজা আটকেছে, পরের দিন 12টার অবধি তার ঘরের দরজা পুরো বন্ধ ছেলেটার। আচ্ছা। পরের দিন যখন 12টা বাজে সবাই ডাকাডাকি করছে ছেলেটাকে যে দরজা খোল, দরজা খোল, দরজা খোল, কী হলো দরজা খোল, কোনো রকম ছেলেটার আওয়াজ নেই। পরে যখন নাকি দরজা ভেঙে ছেলেটার ঘরে ঢোকে, তখন ওই প্রথম দিন দেখলো ওই ওর ঘরে বিছনার সামনে যে জানলাটা আছে সেটা এরকম রক্তের ফোঁটা ফোঁটা ভর্তি, আর ছেলেটার যে বিছানা তার উপরে যত বিছনার চাদর, বালিশ, সমস্ত কিছু একদম তুলো ছেঁড়া, চারিদিকে তুলো ছড়ানো বিছনার বালিশের, একদম যেরকম হয় না, কেউ ঘরে ঢুকলে অনেক মানুষ ঘরে ঢোকার পর একজনের ওপর অত্যাচার করা, ঠিক সেরকম অবস্থা। তো মা বলছে যে আমরা দেখি হতবাক হয়ে গেলাম যে এইরকমভাবে এত বালিশ ঠালিশ ছেঁড়া এরকমভাবে কি করে, একজনের পক্ষে কি করে সম্ভব। তো ওকে যখন জিজ্ঞাসা করছে তখন বলছে আমাকে বিরক্ত করলে তোদের সবার গলা কেটে রক্ত খাবো হঠাৎ। এবার শোনার পর না ছেলেটার বাবা প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছে যে সুস্থ ছেলে, কালকে এরকম সেন্সলেস হয়ে গেল, এসে শুয়ালাম, তারপরে তো কারোর সঙ্গে কথা বললো না, আমরা ভাবলাম মনে হয় সে কোন ক্লান্তি বা শরীরে খুব টায়ার্ডনেসের জন্য হয়তো কিছু একটা সমস্যা হচ্ছে, কিন্তু সকালবেলায় যে এরকম পরিস্থিতি দেখবো আমরা কেউ আশা করতে পারিনি। এবার পাড়ার লোকজন, বাড়ির লোকজন যা হয় আর কি, বলছে যে পড়াশোনা করে এত মানসিক চাপ পড়েছে, মাথা খারাপ, হয়তো মাথা খুব ডিপ্রেশন থেকে এরকম করছে, তো একে সাইকিয়াট্রিস্ট কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, একে ট্রিটমেন্টের প্রয়োজনের। বাড়ির লোক তো প্রথমে এই সমস্তই বলছে তারপর বাড়ি থেকে নিয়ে যাওয়ার মতন অবস্থা, বলে যে সন্ধেবেলার পর থেকে ওকে আমরা আর কোনো রকম টাচ করতে পারি না, বলছে অসম্ভব অসুরের মতন এমন গায়ে জোর হয়, ওর বাবা ওকে ধরতে গেছে, ওর বাবাকে ধরে ছুঁড়ে মেরেছে। বলছে যে সেই অসম্ভব, বলছে আমরা 5-6 জন মিলে ওকে ধরে রাখতে পারি না সন্ধেবেলার পরে, এত অসম্ভব ওর গায়ের জোর হয়। তারপরে ওরা কি করে, ওই
শিকল দিয়ে ওর হাত পা আটকে দিয়েছিল বাড়িতে, যে এরকম সন্ধেবেলা হলে করছে, তাহলে বাড়িতেই ডাক্তার আনবো। বেঁধে দিয়েছে, ডাক্তার এসছে, ডাক্তারকে দেখে হাসছে, বলছে বাড়ি ফিরবি তো রাত্রিবেলায়, ঠিকভাবে বাড়ি পৌঁছতে পারবি তো, দেখিস তোর আবার আমার মতন অবস্থা হবে না তো বাড়িতে ফেরার সময়। ডাক্তার তখন শুনে বলছে যে এ তো অসম্ভবভাবে মানসিক চাপ পড়েছে, একে কোনো রকম মনে হচ্ছে বাড়িতে একে রাখা সম্ভব না, আমার মনে হয় একে কোনো একে হসপিটালে অ্যাডমিট করা উচিত, এর যা এখন মানসিক অবস্থা রয়েছে। এর বাবাকে বলছে যে আপনার ছেলেকে বাড়িতে রাখা মনে হয় ঠিক হবে না, আমার মনে হচ্ছে অসম্ভবভাবে মানসিক কোনো চাপ পড়েছে কোনো কিছু থেকে। সত্যিকারের সেদিনকে রাত্রিবেলায় ডাক্তার যখন বাড়িতে ঢুকেছে, তখন রাত্রিবেলায় দেখছে যে ওই ছেলেটার মতনই একজন সেই ডাক্তারকে বলছে, ডাক্তার মানুষ, প্রথমে তো এরা বিশ্বাস করে না, ডাক্তার তো সায়েন্স মানে, এইসব ভূত পেত মানে না, সেই ডাক্তার পর্যন্ত রাত্রিবেলায় ওর মতন একজনকে দেখছে তার ঘরে দাঁড়িয়ে আছে। আর যখন ডাক্তারও বাথরুমে গেছে, পেছন সাইড থেকে ডাক্তারকে ঠেলে দিয়েছে। আচ্ছা। তো পরের দিন ডাক্তার ওর বাবাকে যখন ফোন করে বলছে যে আমার নিজের পায়ে ব্যথা, পায়ে লেগে গেছে, বলছে পেছন থেকে কে যে এসে ঠেলে দিল টয়লেটে আমি বুঝতে পারলাম না, প্রথমে দেখলাম যে আপনার ছেলের মতনই একজন আমার ঘরে এসে দাঁড়িয়ে আছে। তো আমরা তো এই সমস্ত বিশ্বাস করি না, তো আমি ভেবেছি যে আমি হয়তো আপনার ছেলেকে এরকম দেখেছি কোনো রকমভাবে, আমারও হয়তো সেটা হয়তো অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করতে করতে কোনো রকমভাবে আমার মাথায় এইটা এসছে। তো ভেবে আমি খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম, কিন্তু বাথরুমে যখন আমাকে পেছন থেকে ঠেলে দিল, তখন আমি বুঝতে পারলাম যে এটা সাধারণ কোনো ঘটনা না। তো আমার মনে হয় আপনি কোনো রকম ওঝা বা তান্ত্রিক এরকম মানে খুব যার অনেক মানে পাওয়ার আছে, যে সাধন ভজনের দুনিয়াতে আছে, যারা এগুলো বোঝে, মানে কথা বলতে জানে ডেকে, এরকম কোনো মানুষের সাথে আপনারা কথা বলুন। তারপর নাকি ওখানকার অনেক তান্ত্রিককে দেখিয়েছে, কিন্তু যতজন তান্ত্রিককে দেখিয়েছে, কেউ তার বাড়িতে এসে পৌঁছতে পারেনি কোনো দিনও, প্রত্যেকে ওই মাঝ রাস্তা থেকে নাকি ব্যাক করে গেছে। আর যখন ব্যাক করে যায়, ছেলেটা কিন্তু ঘরে বসে বুঝতে পারে, খুব অসম্ভব অট্টহাস্য করে খুব হাসে, হা হা করে, আর বলে দেয় ওর মা বাবাকে, বলে ও আসতে পারবে না, আমার কাছে পৌঁছতে পারবে না, দেখি তোরা কি করে আমার কাছে কোনো তান্ত্রিককে নিয়ে আসিস। তো এগুলো শোনার পর ঠিক সন্ধে হবে প্রায়, সন্ধে যেই হলো, আমাদেরই সামনে বসে আছে, হঠাৎ আবার ওই রকম চলে এসছে তার মধ্যে। আচ্ছা। এসে ওই পঞ্চরত্ন সরকার যে আছে বাঁকুড়াতে, যে মারা গেছে 21 বছর বয়সে, সেই আবার দ্বিতীয়বার আবার কন্টাকে আসলো। আচ্ছা। সে এসে আমাকে কন্টাকে এসে বলছে যে আজকে ছেলেটাকে আর বাঁচানো যাবে না, তোরা কেন বাড়িতে আসলি, আমি বাড়িতে ডেকেছিলাম তোদেরকে যে কি হয় দেখানোর জন্য, তোদেরকে মানে তোমাদেরকে? আমাদেরকে। আচ্ছা। আমি তো ওর বাড়িতে গেছিলাম, শনিবার দিন যেতে বলেছিল বলে আমি শনিবারই গেছিলাম বাড়িতে দেখবার জন্য ঘটনাটা। দেখার পরে হঠাৎ করে আবার ছেলেটা কিন্তু সুস্থ হয়ে যায়, নর্মাল হয়ে যায়। আবার নর্মাল হয়ে গেল বলে। নর্মাল হওয়ার পর আমি ভাবলাম কি যে আমাকে মনে হয় ভয় দেখানোর জন্য হট করে আমাকে মনে হয় ভয় দেখানো হচ্ছে, বারবার এরকম বলে আমাকে খালি ভয় দেখাচ্ছে, যাতে আমি কোনো রকমভাবে কাজটা হাতে না নিই। ছেলেটা তখন আবার নর্মাল, ছেলেটা তখন বলছে যে আমাকে না বাথরুমে যেতে হবে, আমার সমস্যা হচ্ছে। তো যে সমস্যা হচ্ছে, বাথরুমে যেতে হবে কেন, বলছে ওর মা বলছে হ্যাঁ, ওর যখন সমস্যা হয় ও বাথরুমেই চলে যায়, ও বাথরুমে যায় ও। তখন আমাকে বলছে, কয়েকটা ছবি দেখালো ছেলেটা ওর মোবাইল থেকে বার করে, বলছে আমি আপনাকে কটা ছবি দেখাই, ছবি দেখালে আপনি বুঝতে পারবেন। ছবির মধ্যে এরকম মানে মাংসর টুকরো, রক্ত আলার মাংসের টুকরো। তো আমি ভেবেছি মনে হয় যে মাংস ঠাংস বাড়িতে আনা হয় না, মেটে মনে হয় মেটের কোনো ছবি,
তো আমি বলছি হ্যাঁ এটা কিসের মেটের ছবি? বলছে না, এটা আমারই পেট থেকে পায়ুদার দিয়ে এরকম মাংস টুকরো বেরোয়, আচ্ছা। আর তার সঙ্গে রক্ত বেরোয় পায়ুদার দিয়ে। আচ্ছা সে কি, কখন হয়? বলছে আমি যখন বাথরুমে ওয়াশরুমে যখন আমি যাই, তখন আমার প্রথমে মনে হয় যেন যে পটি পেয়েছে এরকম। তো আমি সেটা মনে করে বাথরুমে যাই, এটা রোজকার। এটা যাওয়ার পরে কি হয়, আমাকে সবাই মানে যারা নাকি 3জন মহিলা আছে আর একজন পিশাচ টাইপের যে আছে, সে তারা আমার সঙ্গে সেক্স করে ওইখানেই বাথরুমেই। তারপর যখন নাকি ওদের অত্যাচার আমি নিতে পারি না, তখন আস্তে 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 আমার পায়ুদার দিয়ে অসম্ভব রক্ত বেরোয়, আর তখন ওই মাংসর টুকরো পড়তে থাকে অটোমেটিক আমার পায়ুদার দিয়ে, আর তখন আমি সেন্সলেস হয়ে যাই। তারপর কতক্ষণ বাথরুমে থাকি আমি আর বলতে পারবো না। তারপরে ঘটনা আমার মা বাবা ভালো বলতে পারবে। তো ছবিটা দেখার পর আমার তো মাথা যে কী বলছে, যে পায়ুদার দিয়ে মাংসের টুকরো বেরোয়, রক্ত বেরোয়, একটা মানুষ এইভাবে বেঁচে আছে কি করে এরকমভাবে। তো ওটা নিয়ে অনেক ট্রিটমেন্ট করবার চেষ্টা করেছে ওর মা বাবা, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু ছেলেটাকে কিন্তু করে উঠতে পারে না। তো রাত্রিবেলা করে বলছে বলছে আবার ঠিক রাত্রি যখন 2টো হবে, রাত্রি 2টোর সময় ওই জানলার কাঁচ দিয়ে একটা হাত, মানে দেখে যে একটা হাত উঠে আসে এরকম করে নিজে নিজেই বেয়ে। ওটা যেই ওখানে উঠে আসে তারপর থেকেই ওর শরীরে প্রচণ্ড রকমভাবে মানে ভারী পাথর চাপিয়ে দিলে যেমন হয়, শরীর পুরো ভারী হয়ে যায়। আচ্ছা। আর তখন ওই যারা নাকি ওই যে মেয়ে স্পিরিটের কথা বলছিল, 3জন মুসলিম মেয়ে আছে ওর শরীরে, তারা রীতিমতন ওর ওপরে করে অত্যাচার করে সারা রাত। আর যে পিশাচ আছে ও পেটের মধ্যে নাকি এসে চেপে বসে, আর তখন নাকি আবার ওরকম যেমন ওয়াশরুমে গেলে যেরকম মাংসের টুকরো রক্ত বেরোতে থাকে, ওরকম নাকি পায়ুদার দিয়ে আবার ওরকমভাবে রক্ত পড়তে থাকে পুরো বিছানা। তো আমি তখন বললাম যে এরকমভাবে যে রোজ যদি চলতে থাকে তাহলে তো একটা ছেলে তো মরে যাবে, এরকম রক্ত বেরোচ্ছে, মাংসর পিণ্ড বেরোচ্ছে। বলছে না, সকালবেলা হলে আমি আবার অটোমেটিক আমার আবার সব ঠিক হয়ে যায়, আমি আবার আগের মতন সকালবেলায় হয়ে যাই। সকালবেলা আপনি আমাকে দেখলে মনে করবেনই না যে আমারই রাত্রিবেলা হলে সূর্যাস্তের পর থেকে যত রাত হবে তত আমার সমস্যা এরকম হবে। আর এরকম একটা রাত নয়, আমার এরকম প্রত্যেক রাতেই আমার সঙ্গে যারা 41জন স্পিরিট এখানে যে বসবাস করে তারা আমার সাথে অনবরত সেক্স করতে থাকে। আচ্ছা। তো তো অসম্ভব একটা ঘটনা, এটা অসম্ভব ঘটনা। বলতে 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 হঠাৎ ছেলেটা আবার মানে ওখানে বলতে আবার সেই চেয়ারের মধ্যে যে আবার সেন্সলেস হয়ে পড়ে ওখানেই। সেন্সলেস হয়ে যাওয়ার পর মানে কেমন জানি একটা জার্কিং, মানে শরীরে একটা জার্কিং দেওয়া শুরু করে দেয়, মানে তখন কেউ ধরে রাখতে পারে না, অটোমেটিক শরীরটা ওর জার্কিং করতে থাকে চেয়ারে। তো যখন নাকি জার্কিং করতে থাকে, করতে 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 ছেলেটা হাঁ হাঁ করে নিজেই চিৎকার করতে 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 আবার সেন্সলেস হয়ে যায়। মানে ওই যে ওইটা হওয়া শুরু হলো, মোটামুটি 3 ঘন্টা ওর আর কোনো রকম সেন্স থাকবে না। আবার 3 ঘন্টা পর আবার যখন হুঁশে আসবে তখন আবার একটা নর্মাল ছেলে। তো এই ঘটনাটা যখন করতে করতে আবার 3 ঘন্টা পর প্রথম সব সময় কিন্তু এই পঞ্চরত্ন বলে যে স্পিরিটটি আছে ওই বারবার আমার সঙ্গে খালি কন্ট্যাক্ট করছে, ওই একজনই। সে তখন আমাকে বলছে যে ছেলেটাকে আমরা বাঁচিয়ে রাখবো না, কারণ আমি তো 21 বছর বয়সে মারা গেছি, তো আমি খুব কষ্টে মারা গেছি। তো ওকে যখন জিজ্ঞাসা করা হলো যে অনেক দিন তো হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, তো এরকমভাবে একটা বাচ্চাকে অত্যাচার না করে মুক্তি নিয়ে নেওয়াই তো ভালো, তার জন্য আমি সাহায্য করব মুক্তি নেওয়ার জন্য। তখন বলছে এরকম আমাকে অনেকে কথা দিয়েছে, এরা কাকে ভুলভাল লোক নিয়ে আসে, তারা এরকম কাজ করতে জানে না, এরকম উল্টোপাল্টা এসে কী সব পুজো টুজো করে,
করার পরে আমার শরীর আরও খারাপ হয়ে যায়, আমাকে টর্চার করে এরা চলে যায়, কিন্তু আমাকে কেউ মুক্তি দিতে পারে না। তখন আমি যখন জিজ্ঞাসা করছি যে তাহলে আমি মুক্তি দেব, আমাকেও তাহলে সাহায্য করতে হবে, যে মুক্তি যে দেব কী কারণে, কী কষ্ট, সেটা তো আমাকে আগে বলতে হবে। তখন বলছে যে আমার জন্মদিনের দিনকে আমার মা পায়েস রান্না করেছিল। পায়েস রান্না করছিল যখন, তখন একবার মা উঠে ঠাকুর ঘরে যায়। ঠাকুর ঘরে ওই আমাকে আশীর্বাদ করবে বলে মা সব গুছাতে যায়। গুছানোর পর যখন সে আবার রান্নাঘরে পায়েস আনতে গেছে, তখন ওর পরিবারেরই নাকি ওর যে কাকিমা আছে সে বলছে যে পায়েস হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে রেখেছি। বলছে সেই পায়েস এনে আমাকে সকলে খাওয়ায়, আশীর্বাদ করে। সেদিনকে রাত থেকে নাকি ওর গায়ে নাকি অসম্ভব মানে ব্যথা, আর গায়ে খুব জ্বর। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে ওর গায়ে নাকি ফোড়া ফোড়া হতে থাকে, সারা গায়ে ফোড়া, ছোটো 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 ফোড়া। তারপরে আস্তে আস্তে সেই ফোড়া সারা শরীরে ছড়ায়। তারপরে আস্তে আস্তে সেই ফোড়া, ওই সেই ফোড়ার মুখ ফেটে ফেটে রক্ত বেরোতে থাকে, পুঁজ রক্ত। বলছে আমার সারা শরীরে এত ব্যথা হয়ে গেছিলো, আমার সারা শরীরময় পুঁজ রক্ত বেরোতো। আস্তে আস্তে আমার শরীরে পচন লাগা শুরু হলো। তারপরে আমি জানি না, এরকম বাড়ির লোক আমাকে বলল যে অমুক এক জায়গায়, বাঁকুড়ার এক জঙ্গলে, ওখানে এক এক তান্ত্রিক থাকে, সেই তান্ত্রিক নাকি মানে ওকে ঠিক করতে পারবে। বলছে তারপরে তো আমার ওখানে মৃত্যু হয় জঙ্গলে, তারপর আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু আমি যেই কষ্ট পেয়েছি, আমার গায়ে যে মানে পুঁজ রক্ত বেরোতো, অসম্ভব যে যন্ত্রণা হতো, আমি আজকেও সেই যন্ত্রণা নিয়ে থাকি শরীরে। তো ও তো মারা যাওয়ার সময় শরীরে অসম্ভব যন্ত্রণা নিয়ে মারা গেছে। ও এখন যে শরীরে নেই, ও যে এখন সূক্ষ্ম শরীর, এখনও ওর মধ্যে সেই যন্ত্রণা কাজ করে। ও এখনও ভাবে ওর শরীর দিয়ে পুঁজ রক্ত বেরোয়। তো মানে এই ছেলেটি, যেই ছেলেটির কথা বলছি, সেই ছেলেটির ওর মা পাজামাটা তুলে দেখালো। মানে আমি তো আসার পর নিজে মানে খাওয়ার সময় যখন খাবার খেতাম, আমার ওগুলো শুধু মানে মনে হচ্ছিল। পুরো পাটাই একদম, ও যে মারা গেছিল মানে যেরকম পুঁজ রক্ত বেরোতো, ওর পুরো পাটা ঘা, দুখানা পা হাঁটু থেকে পুরো ঘা, ওরকমই পুঁজ রক্ত পুরো পায়। তো রোজ ওরা কিন্তু ক্লিন করে মেডিসিন দিয়ে, মানে ট্রিটমেন্ট করছে স্কিনের এখন, ওই ইয়ে করে, ওই ওয়াশ করে। বলছে ওয়াশ করে কোনো লাভ হয় না, ওটা ওর মনে আবার পাঁচ থেকে আবার ওরকম একটা ফোড়া বেরোয়, ফোড়ার মুখ ফেটে যায়, আবার ওরকম পুঁজ রক্ত বেরোতে থাকে। ছেলেটা বলছে যে আমার শুধু পায়ে নাকি, আমার প্রাইভেট পার্ট থেকে শুরু করে আমার পুরো পিঠে, আমার বুকে পুরোটাই ওরকম পুঁজ রক্তর ফোড়ায় ভর্তি। আমি এমনিতেও জ্বালাতে শুতে পারি না। তারপরে তো ওরকম মাঝরাত থেকে ওরকম অত্যাচার শুরু হয় আমার ওপর। তো পঞ্চরত্ন সরকারকে যখন নাকি জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি তোমার এবার যে মানে মারা যাওয়ার সময় তোমার যে মানে দুঃখ ছিল, যে ক্ষোভ ছিল, সেটা যদি তুমি আমাকে জানাও, আমি তাহলে তোমাকে মুক্তি দিতে পারি। তখন হঠাৎ করে, যে এতক্ষণ ধরে খুব গর্জন করে কথা বলছিল, হঠাৎ করে সেই ছেলেটা আবার কাঁদতে শুরু করলো। বলছে আমি পায়েস খেতে ভালোবাসি, আমি তো পায়েস খেয়েই মারা গেছিলাম, পায়েসই আমার মৃত্যুর কারণ। আর ওই সময় বাড়িতে একটা পুজো হতো, ওর জন্মদিনের দিন, যেটা বোঝা গেল ওর সাথে কথা বলে, লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর সময় ও লক্ষ্মী পুজোর দিনকেই মারা গেছে। তো আমাকে বলছে যে যেদিনকে মারা গেছে ও, মানে ওর যে জন্মদিন, সেদিনকে ওর বাড়িতে একটা পুজো হচ্ছিল। তো ওকে অনেকবার জিজ্ঞাসা করাতে বল কী পুজো ছিল, বলছে না, ভগবানের নাম তো আমি মুখে নেব না, ওই পুজো করে কী লাভ হলো, পুজো করেই তো সেদিনকেই তো আমি মারা গেলাম, কাজেই আমি ভগবানকে আমি সহ্য করতে পারি না। তো অনেকবার বলার পরে তখন বলছে যে ওই যেই পুজোতে নারকোল নাড়ু হয়, খই হয়, ধানের দেবী, সেই দিনকে
ওর মৃত্যু হয়েছিল। তারপরে দীর্ঘ সময় ধরে কথা বলার পর ওর কষ্ট বুঝতে পারলাম। লাস্টে এখন স্থির হয়েছে যেটা, ওর যেটা বক্তব্য, যেহেতু লক্ষ্মী পুজোর দিনকে ও মারা যায়, ও লক্ষ্মী পুজোর দিনকেই মুক্তি নিতে চাইছে। লক্ষ্মী পুজোর দিন? হ্যাঁ, তাহলে তো এখনো অনেক দেরি। এখনো অনেক দেরি। আচ্ছা, মানে তোমাকে আবার গিয়ে লক্ষ্মী পুজোর দিন ক্রিয়াটা লক্ষ্মী করতে হবে। পুজোর আগে গিয়ে আমাকে ওর সঙ্গে কথা বলে আবার তাহলে লক্ষ্মী এতদিন পুজোর তো সময়। ছেলেটাকে কি ছেড়েছে? না না, ছেলেটার মধ্যে তো একরকম ভাবেই রয়েছে 41 জন। মানে ও ছাড়বেই না? বাকিদেরও ছাড়াতে পারোনি? এবার বাকিদেরও যে ঘটনা শুনছি, মানে তারাও বলছে, মানে মেন হচ্ছে এই এই পঞ্চরত্ন। এই ধরে রেখেছে সবাইকে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই সবাইকে একসঙ্গে নিয়ে রয়েছে ওখানটাতে। মানে এ ছাড়লে ওরাও ছেড়ে দেবে? এ ছাড়লে তখন ওরাও তখন আস্তে আস্তে ছাড়বে। আচ্ছা। মানে যতক্ষণ লক্ষ্মী পুজো না আসছে, মানে ওর মাথায় কিন্তু গেঁথে আছে লক্ষ্মী পুজো হচ্ছে পূর্ণিমা। তো এইবারে যদি মানে লাস্ট অবধি এটাই কথা হয়েছে যে ওর মা বাবার সাথে, যে যদি দেখি যে কোনো রকমভাবে যে লক্ষ্মী পুজো তার আগে কোনো রকম আমরা বাড়িতে একটা লক্ষ্মী পুজোর অনুষ্ঠান করে ওরকম পূর্ণিমা দেখে ওকে মানে বোঝাতে পারি এই তো লক্ষ্মী পুজোর দিন হয়ে গেছে, হ্যাঁ, সেরকম দেখে যদি রিমুভ করা যায়, তো এখন জানি না কতটা কার্যত হবে, তাকে বোঝানো যাবে কি না যে ফলস, যে এটা লক্ষ্মী পুজো না, এটা আপনারা এটা এরকম আমাকে দেখাচ্ছেন, তাহলে আবার বুঝতে পারলে আরেক বিপদ না হয়। এটাও একটা রিস্কের হ্যাঁ, ব্যাপার। তারপর হয়তো বলে বসলো আমি আর যাবই না, তখন আরো বড় সমস্যা। আরও বড় সমস্যা, যার জন্য এখন ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই হাতে। বাট মানে এই ঘটনাটা সব থেকে অদ্ভুত, কারণ ঘটনাটার এখনো পর্যন্ত শেষ হয়নি। না, লক্ষ্মী পুজো যতক্ষণ না আসছে আমি একে স্পিরিটটাকে আমি মুক্তিও দিতে আর পারছি না। ছেলেটার কথা ভেবেও খারাপ লাগছে যে কষ্ট পাচ্ছে। এখনো কষ্ট পেতে হবে ওকে। মানে কোনোভাবেই তাকে মানে না, রিলিভ করা যাচ্ছে না, না। কোনোভাবে তাকে রিলিভ করা যাবে না। অনেক সময় এটা হয় যে, যেটা হয় যে স্পিরিট নিজের ওই ঢিড বসে থাকলে যেটাকে বলে, তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। কারণ আপনি যদি এখন মানে প্রেশার করে বার করতে যান, তাহলে ছেলেটারও ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, ছেলেটার মধ্যে ক্ষতি তো হবেই, কিন্তু আমি এতদিন ধরে যা যা কাজ করে এসেছি, আমি একটা জিনিস খুব ভালো করে জানি, যেহেতু স্পিরিটের কাজটাই আমার এখন মেন কাজ এসে দাঁড়িয়েছে, স্পিরিট মুক্তির জন্য আমাকে দেশ বিদেশ ছুটে বেড়াতে হয়। তো এদের সাথে কন্টাক্টে এসে এসে আমি এটা বুঝে গেছি যে এরা যেটা বলবে সেটার বাইরে গিয়ে যদি আমি জোর জবরদস্তি করি, সেটা ও নাও যেতে পারে, শরীর নাও ছাড়তে পারে, তার সাথে যদিও ছাড়ে এই ছেলেটার নিজস্ব আত্মা নিয়েও চলে যেতে পারে। এই জন্য না এই সমস্ত কাজের জোর জবরদস্তি করে, যেমন নাকি অনেক সময় মানে দেখানো হয় না যে মারধর করছে, জোর জবরদস্তি পেটাচ্ছে, মন্ত্র বলছে যা চলে যা, সেই স্পিরিটটা বেরিয়ে চলে গেল, সব সময় কিন্তু এমনটা হয় না। মানে এখনো পর্যন্ত আমি যা যা স্পিরিটের কাজ করেছি, 2 বছরে মনে হয় গোটা আমি নেই নেই করে মনে 5,000 স্পিরিট ছাড়িয়েছি। কম করে 5,000 স্পিরিট আমি ছাড়িয়েছি। আর 5,000 বাড়িতে মনে দৌড়েছি এই কাজ করবার জন্য। তো এই 5,000 স্পিরিটের অভিজ্ঞতা থেকে বলছি, স্পিরিট কিন্তু ওরকম মারধর করে বাড়ি মেরে এই যা চলে যা, অমুক করে দেবো তমুক করে দেবো, হয়তো আমরা হয়তো এমনি মৌখিকভাবে কথা বলতে পারি, তাকে মানে ভয় দেখাতে দেখানোর পারি, জন্য, হ্যাঁ। তাকে হয়তো বিভ্রান্ত করতে পারি এগুলো বলে, কিন্তু মুক্তি কিন্তু এরকমভাবে কিন্তু দেওয়া সম্ভব না যতক্ষণ ও মুখ থেকে নিজের ডেট টাইম কিভাবে মুক্তি এগুলো নিজে না বলছে। বুঝতে পেরেছি। এবার আমরা আসি একটা ডিফারেন্ট বিষয়। তুমি আসা মানে আমি বারবার তুমি আপনি করে ফেলি, এটা জানোই। না, তুমি করেই বলো, কারণ তুমি করে যেহেতু দেখো এতদিন তোমার সাথে আমার কিন্তু যে সম্পর্কটা দিদি আর ভাই, তো তুমি আমাকে দিদির মতন, নিজের দিদির মতন দেখো, আমি তোমাকে নিজের ভাইয়ের মতন দেখি। তো সেই ক্ষেত্রে আমি বলবো
তুমিটাই বেস্ট। হ্যাঁ, না ওটা হয়ে যায়, মানে অন অন ক্যামেরা এটা হয়, অফ ক্যামেরা দেখবে তুমিই বেরোয়, অন ক্যামেরা এটা আপনি হ্যাঁ হয়ে যায় মাঝে হ্যাঁ মাঝে। যাই হোক, এবার আমরা একটা ডিফারেন্ট দিকে আসি। আহ, একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বজরংবলী মানে হনুমান। হনুমানের একটা তান্ত্রিক ভার্সন আছে যেটা আমি জানি। আমি তোমার কাছ থেকে শুনতে চাই সেটা, যে তান্ত্রিক হনুমান কি? খুব ভালো প্রশ্ন করেছো। আমরা সকলেই জানি হনুমানজি বৈদিক উপাচারের দেবতা। কারণ হনুমানজির যে পুজো হয় মঙ্গলবার করে শনিবার করে আমরা যে পুজো করে থাকি, মানে সাধারণ মানুষরা যে পুজো করে থাকে, তারা কিন্তু একটা হনুমানজির একটা বৈদিক রূপকে পুজো করে। কিন্তু একটা জিনিস জানো তো, প্রত্যেক দেবতা বা প্রত্যেক দেবীর কিন্তু তান্ত্রিক রূপ থাকে, থাকবেই। আর এই যে প্রত্যেক দেবতা আর প্রত্যেক দেবীর যে তান্ত্রিক রূপ তখন তারা ধারণ করে যখন এরা মানে একটা অসম্ভবকে সম্ভব করতে যায়। তান্ত্রিক রূপ হচ্ছে হনুমানজির একটা বিশেষ একটা রূপ, যেই রূপে হনুমানজি অনেক বেশি শক্তিশালী, এবং সেই রূপে উনি আহ, বিজয় প্রাপ্তি থেকে, সর্ব বাধা দূর করা থেকে, সব রকম রোগ মুক্তি থেকে, বা যে কোনো অশুভ শক্তিকে রিমুভ বলো, বা ভূত প্রেত পিশাচ বলে না, ভূত প্রেত পিশাচ নিকট নেই আবে, মানে যে পাঠ করে তার সামনে কেউ আসতে পারে না। এইবার এই যে তান্ত্রিক রূপ, এইটি কিন্তু আমাদের ভগবান শিবের একাদশতম রূপ তান্ত্রিক রূপটি, এই হনুমানজির। ভগবান শিবের রুদ্র রূপ বলা হয় হনুমানজিকে এই জন্য। তো ওনারও একটা তান্ত্রিক রূপ রয়েছে। তান্ত্রিক রূপ হনুমানজি তখন ধারণ করেছিলেন যখন শ্রী রামচন্দ্র রাবণকে যখন বধ করবার জন্য লঙ্কাপুরীতে গেছিল, তখন কিন্তু এই হনুমানজি তান্ত্রিক রূপ ধারণ করেন। আর এই তান্ত্রিক রূপটি আমরা সকলেই জানি, সেটা হচ্ছে পঞ্চমুখী হনুমান। আমরা যে পঞ্চমুখী হনুমানের পুজো করি, সেই পঞ্চমুখী হনুমান কিন্তু ওটাই হচ্ছে বজরংবলীর তান্ত্রিক রূপ। আচ্ছা, তাহলে কি তান্ত্রিক রূপের পূজা, এই যে মঙ্গলবার আমরা করি, যে কোনো বজরংবলী মন্দিরে আমরা যাই মঙ্গলবার পুজো করে আসি, তান্ত্রিক রূপেরও কি পূজা মঙ্গলবারই হয়? না, তান্ত্রিক রূপের ভগবান বজরংবলীর তান্ত্রিক রূপের পূজাটা একটু অন্য রকমের। সাধারণত আমরা সকলে জানি যে তন্ত্র কিন্তু শাবর মন্ত্র আমরা উল্লেখ করি, যে শাবর মন্ত্র পাঠ করে, শাবর মন্ত্র যে কথাটা, শাবর মন্ত্রে তন্ত্রের কাজকর্ম যে করা হয়, শাবর মন্ত্র কোনো প্রয়োগ করছি, শাবর মন্ত্র সেখানে প্রয়োগ করছি। তো এই হনুমানজি তান্ত্রিক রূপটি যেটা আছে সেটি কিন্তু গোপনে করা হয়, সেটা কিন্তু সকলের সামনে এরকম করার নিয়ম নেই। হনুমানজির যখন পুজো হবে, তখন কিন্তু লাল বস্ত্র পরিধান করে হবে তান্ত্রিক রূপের পুজো। পূর্ব দিকে মুখ করে বসবেন, মানে যে পুজো করতে বসছে সে পূর্ব দিকে মুখ করবেন অথবা উত্তর দিকে মুখ করবেন, এবং লাল বস্ত্র ধারণ করবেন, তার সঙ্গে লাল সিঁদুরের টিকা ধারণ করবেন উনি। আর এই পুজোর প্রধান উপকরণ হচ্ছে ওই লাল সিঁদুর, মেটে কালারের সিঁদুর, যেটা পঞ্চমুখী হনুমানের। আর বিশেষ কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো ভগবানকে উৎসর্গ করা হয়, বজরংবলীকে উৎসর্গ করা হয়। তো এটি কিন্তু সকলের সামনে তান্ত্রিক রূপের পূজা কিন্তু করা হয় না। এমনকি এনার হয়তো পুজো যে হাওয়ান পাঠ হয়, সেখানে দেখবে সর্ষের তেলের ব্যবহার হয়। মানে আমরা কি জানি, বৈদিক যারা নাকি দেবতা, তাদের পুজোর সময় আমরা ঘি দিয়ে হাওয়ান করি। তো এই পুজোতে কিন্তু, এই হাওয়ানে কিন্তু সর্ষের তেল বেশি ব্যবহার করা হয়। সর্ষের তেলের সঙ্গে অনেক সময় কি হয়, তাকে তুষ্ট করবার জন্য সকলেই জানে উনি যে তেল ব্যবহার করেন, গন্ধ তেল উনি খুব পছন্দ করেন। ঠিক আছে, তো গন্ধ তেল ওর সঙ্গে মিশিয়ে, সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে কিন্তু এনার পুজোর যে হাওয়ান হয় সেখানে কিন্তু মানে ওই সর্ষের তেলের দ্বারাই কিন্তু হাওয়ান পাঠটা এনার হয়ে থাকে। আচ্ছা,
শ্রাবণ মন্ত্র মানে কি পাঠ করা হয়? মানে মন্ত্রটা তো আশা করছি বলা যাবে না না, ওরকম ভাবে। এই মন্ত্রটা জানো তো এমন হাসির ব্যাপার, এই মন্ত্রটা কিন্তু সকলেই জানে, আর সকলে নেই নেই করে দিনের মধ্যে অনেকবার পাঠ করে। আচ্ছা সেটা হয়তো অনেকেই জানে না যে আমরা শ্রাবণ মন্ত্র পাঠ করি হনুমানজির পুজোতে। আচ্ছা, কোনটা? শ্রাবণ মন্ত্র মানে কি আগে সেটা বুঝতে হবে। শ্রাবণ মন্ত্র আমরা কি জানি বাবা, তান্ত্রিক, তান্ত্রিকরাই শ্রাবণ মন্ত্র ব্যবহার করে। আর বিশেষ কোনো প্রয়োগ করছি, ব্ল্যাক ম্যাজিক করছি বসে, তখন আমরা শ্রাবণ মন্ত্রের ব্যবহার করছি। কিন্তু না, শ্রাবণ মন্ত্র হচ্ছে যেটাকে বলা হয় আঞ্চলিক ভাষা। মানে ধরো কোনো গ্রামগঞ্জের আঞ্চলিক ভাষাটাকে নিজেদের মতন সহজ সরলভাবে মন্ত্রটাকে লেখা হয়। এবার ওই সহজ সরলভাবে লেখা যে ভাষাটা, সেটা অনেকটা কবিতা টাইপের হয়, কবিতা স্টাইলে। সেটা অনেকটা মানে আমরা কি জানি, আমরা সাধারণত জানি যে আমাদের যে তন্ত্রের মানে দেবতা বা দেবী আছেন, তাদের যে মন্ত্র খুব বেশি হলে 2 লাইন কি 4 লাইনের। কিন্তু শ্রাবণ মন্ত্রে যেহেতু শ্রাবণ মন্ত্র যেহেতু আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষায় ছড়া টাইপের হয়। নিজেদের মতন করে লেখে, ওটা একটু ছড়া টাইপের, অনেকটা বড় হয়। কোনো কোনো মন্ত্র 1 পাতা, 2 পাতা, 3 পাতা এরকমভাবে হয়। মানে ধরো নিত্য দৈনন্দিন জীবনে আমরা যেগুলো ব্যবহার করি, সেই ব্যবহারের কথাও সেখানে উল্লেখ থাকবে সেই মন্ত্রে। সেটাই হচ্ছে শ্রাবণ মন্ত্র। মানে এটা এমন কোনো বিষয় নয় যে আমি তন্ত্র কাজে আমি ব্ল্যাক ম্যাজিক করছি বা কোনো বিশেষ কোনো তন্ত্রের আমি প্রয়োগ করছি তখন আমি শ্রাবণ মন্ত্রকে ব্যবহার করছি। মানে লোক কি জানে বাবা, শ্রাবণ মন্ত্র মানে খুব ক্ষতিকর মন্ত্র। শ্রাবণ মন্ত্র মনে হয় সবাই পাঠ করতে পারে না, কিন্তু মানেটাকে আগে বুঝতে হবে, শ্রাবণ মন্ত্র মানেটা কী। তো আমরা কিন্তু দৈনন্দিন জীবনে শ্রাবণ মন্ত্র হনুমানজির যেটা, আমরা কিন্তু কম বেশি সকলেই জানি সেই মন্ত্রটা। শ্রী গুরুচরণ সরোজ নিজ মন মুকুর সুধারি, এই যে আমরা যে বলি, ঠিক আছে, বরণ রঘুবর বিমল যশু যো দায়ক ফলচারী, বুদ্ধিহীন তনু জানি কেউ সুমেরু পবন কুমার। এই যে আমরা যে করি যখন, মানে যেটাকে বলা হয় হনুমান চালিসা, হনুমান চালিসা পুরোটাই কিন্তু এটা কিন্তু শ্রাবণ মন্ত্র। মানে কি নিজের মতন করে এটাকে নিজের ভাষায় নিজের বুদ্ধিতে এই হনুমান চালিসাটা লেখা হয়েছে। আর হনুমান চালিসা বাজরাং বান এটা কিন্তু পুরোটাই কিন্তু শ্রাবণ মন্ত্র। এটা কিন্তু কোনো বৈদিক মন্ত্রই না। আচ্ছা আচ্ছা। এবার তাহলে এতটা যখন জানলাম, তাহলে এটাও জানি যে তান্ত্রিক হনুমানজির পুজো কিরকম হয়, কিরকম ভাবে হয়। তান্ত্রিক হনুমানজির পুজো, যেমনি একটা তুমি বললে যে সর্ষের তেলের হ্যাঁ ব্যবহার হ্যাঁ, হয়, এটা তান্ত্রিক যেমনি বললে। হনুমানজির পুজো এরকমই। মানে আমরা সাধারণভাবে যেরকমভাবে আমরা যে হনুমানজির যে পুজো করি, সেখানে দেখবে যে মেটে সিঁদুর ব্যবহার করা হয়, সুগন্ধি তেলের সঙ্গে করে তাকে গায়ে মাখানো হয়। হ্যাঁ, তারপরে ছোলা, তারপরে কলা, এই সমস্ত মিষ্টি। মানে এটা কি বলতো, যেহেতু মানুষ নিজের মতন করে তার পুজোটা করে, নিজের মতন করে করে, তো হনুমানজির পুজোটা এমন একটা পুজো যেখানে সকলেই করতে পারে। মানে এমন কোনো ব্যাপার নেই যে আমাকে শাক্তমতে অভিষেক হতে হবে বা আমাকে পূর্ণাভিষেক হতে হবে বা আমাকে বামাচার, কৌলাচার, অঘরাচার এই সমস্ত স্টেজ আমাকে পার করতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। হনুমানজির পুজো সর্বসাধারণের জন্য, যে কেউ মানুষ করতে পারে। তবে এই পুজোটা যখন নাকি তান্ত্রিক হনুমানজির পুজো যখন হয়, তখন সেটা গোপনে হয়, সেগুলো কিন্তু সকলের সামনে হয় না। যার জন্য বলা হয় যে বজরং বান, সবসময় বলা হয় যে বজরং বান সবসময় পাঠ করা উচিত না। অনেক সময় বলে যে বজরং বান সবসময় যে কোনো দিন পাঠ করা উচিত নয়।
যেহেতু বাজরাং বান এটা কিন্তু তান্ত্রিক হনুমানজিরই কিন্তু শ্রাবণ মন্ত্রে লেখা, যে পুরো মন্ত্রটাই মানে পুরো লেখাটাই বাজরাং বানের যত মন্ত্র আছে সেটা তো একটা সাধারণ অর্থে ব্যবহার করা, মানে আমরা দৈনন্দিন জীবনে যা যা কিছু দেখি, যা যা ভাবি ভগবান সম্বন্ধে, ওটাকেই নিজের মতন করে নিজের ভাষায় আমি সেটাকে লিখেছি। কারণ দেখো, সমস্ত মানুষ কিন্তু সংস্কৃত ভাষা পাঠ করতে পারে না। সংস্কৃত ভাষা পাঠ করবার জন্য সে পণ্ডিত হতে হবে, কিন্তু বজরংবলী হচ্ছে সর্বসাধারণের, যার জন্য সেখানে সংস্কৃত ভাষা যেহেতু উচ্চারণ অনেকে করতে পারে না, এই বজরং বান বলো বা হনুমান চালিসা যে লেখা যখন হয়েছে 40 দিন ধরে, হনুমান চালিসার 40 দিন ধরে লেখা হয়েছে 40টা লাইন, যার জন্য হনুমান চালিসা। এটা কিন্তু পুরোটাই কিন্তু শ্রাবণ মন্ত্রের প্রয়োগ এখানে। তো এই যে পঞ্চমুখী হনুমান সব সময় তো আমরা পুজো করি না, কারণ এটা একটা বিশেষ কারণে হনুমানজি 5খানা মুখ ধারণ করেছিলেন, যার জন্য তখন এটাকে বলা হতো যে পঞ্চমুখী। কারণ পঞ্চমুখী হনুমান হচ্ছে হনুমানজির পঞ্চমুখ, আর তার সঙ্গে পঞ্চতত্ত্বের প্রতীক। উনি পঞ্চতত্ত্বের প্রতীক বলে উনি কিন্তু 5খানা মুখ তখন ধারণ করেছিলেন। একটা সময় যখন নাকি রামচন্দ্র যায় রাবণকে বধ করবার জন্য, তখন রাবণের ছেলে তখন কি করেছিল, পাতালপুরীতে 5 দিকে 5খানা মায়াবী প্রদীপ ধরিয়েছিল, যাতে রাম লক্ষ্মণকে তারা বধ করতে পারে। তো মহিরাবণ, মানে ওর ছেলের নাম মহিরাবণ, যখন নাকি 5 দিকে 5খানা মায়াবী প্রদীপ জ্বালিয়ে রেখে ও তখন একটা সাধনা শুরু করে, যেখানে ওই 5খানা প্রদীপ দিয়ে, মায়াবী প্রদীপ দিয়ে পুরো রাজ্যটাকে এমন করে দিয়েছিল যাতে রাম লক্ষ্মণকে সহজে তারা, মানে অসুররা সহজে নিধন করতে পারে। তো হনুমানজি তখন বুঝতে পেরে 5খানা মুখ ধারণ করে। তার একটা পূর্ব দিকে তার মুখ, যেটা তার নিজস্ব মুখ, যেটা তোমার বীরত্ব আর শক্তির প্রতীক। আরেকটা মুখ হচ্ছে তোমার পশ্চিম দিকের যে মুখটি, সেটি হচ্ছে গরুরের মুখ। আমরা তো জানি যে বিষ্ণুর যে আরেকটি রূপ আছে গরুর রূপ, তো গরুরের মুখ, সেই গরুরের রূপটা ধারণ করেছিল যে কোনো জাদুবিদ্যাকে নষ্ট করবার জন্য, ইন্দ্রজালকে বিস্তার করবার জন্য, যার জন্য অনেক সময় হনুমানজির মন্ত্র দিয়ে কিন্তু বশীকরণের কাজও হয়। আচ্ছা। আর সেই বশীকরণের কাজটা হয় সর্ববশীকরণ, মানে সবকিছু বশীকরণ, সমস্ত মানুষের ওপর একটা ইন্দ্রজাল বিস্তার। মানে আমি যার সামনে দাঁড়াবো, আমি যার সামনে গিয়ে কথা বলবো, সেই আমার মুখের ওপর কোনো কথা বলতে পারবে না, অন্তত সেই সময়ের জন্য আমি যেটাতে বলবো সেটাতেই ও হ্যাঁতে হ্যাঁ মেলাবে। তো এই যে ইন্দ্রজাল বিস্তার তো দেখো, বিশেষ করে তোমার শত্রু দমনের কাজে ব্যবহার হয়, যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। আমরা অনেকে ভাবি কি হনুমানজি সাত্ত্বিক দেবতা, সেখানে আবার কালো জাদুর এখানে কি সম্পর্ক, ব্ল্যাক ম্যাজিকের কি সম্পর্ক? কিন্তু আমি যদি ইচ্ছা করি পঞ্চমুখী হনুমানকে দিয়ে আমি সমস্ত রকম কাজ সেরে ফেলবো, সব রকম কাজ আমি সারতে পারবো। সেটা এই যে ধরো সর্পদংশন, অনেকের আছে না যে ছোটোবেলাতে তাকে সাপে কামড়ায়, বা ছোটোবেলায় তার সাপের কামড়ের কোনো রকম যোগসূত্র আছে, সেখান থেকে সাবধানতা অবলম্বন। অনেকের দেখবে আগেকার সময় যখন নাকি মানুষ ওই ঠিকুচি কুষ্টি করতো, সেখানে লেখা থাকে সর্পদংশন হইতে সাবধান। তো এই ভগবান গরুর, মানে ওনার আরেকটি যে মুখ আছে পশ্চিম দিকের, সেই মুখের পুজো করলে কিন্তু এই সর্পদংশনের ভয় থেকেও কিন্তু মুক্তি লাভ পাওয়া যায়। আরেকটা রূপ হচ্ছে উত্তর দিকের হনুমানজির। উত্তর দিকের মুখটাকে বলা হয় বরাহ মুখ, যেটা ভগবান বিষ্ণুর আরেকটা রূপ, বরাহ রূপ। সেই রূপে কি হয়, ধরো বাড়িতে অনেক দিন ধরে অনেকে অসুস্থ,
কিছুতেই ডাক্তার দেখাচ্ছে, সেখান থেকে সুস্থ হচ্ছে না, বা ট্রিটমেন্ট চলছে, আরোগ্য লাভ করতে পারছে না। কিন্তু পঞ্চমুখী হনুমানের যখন এই উত্তর দিকের মুখটাকে যখন আবার মানুষ পুজো করবে, তখন কিন্তু আবার সে ওই জায়গা থেকে কিন্তু আবার আরোগ্য লাভ করতে পারবে। আরেকটা রূপ কি, দক্ষিণ দিকের মুখ, মানে দক্ষিণ দিকে যে প্রদীপ, মায়াবী প্রদীপ জ্বলছিল, সেই মায়াবী প্রদীপকে নেভানোর জন্য হনুমানজি দক্ষিণ দিকেও একটি মুখ ধারণ করেন। সেই দক্ষিণের মুখটা হচ্ছে নৃসিংহদেবের মুখ। সেটাও কিন্তু ভগবান বিষ্ণুরই আরেকটা রূপ, যেটা নৃসিংহ রূপে হনুমানজি ধারণ করেছিল। সেই রূপটা কি, ভূত প্রেত পিশাচ রাক্ষস দানব যত মায়াবী আছে, অশুভ শক্তি আছে, তাদেরকে অপসারণ করবার জন্য এই ভগবান হনুমানজি বজরংবলী উনি এই রূপটার ধারণ করেছিল, নৃসিংহদেবের মুখ। আরেকটা শেষ মুখ হচ্ছে ওনার ঊর্ধ্ব দিকে, ওপর দিকের একটি মুখ, যেই মুখটা ওপর দিক করে আছে, ঊর্ধ্ব দিক, সেটা হচ্ছে ভগবান হায়গ্রীব। আচ্ছা, হায়গ্রীব ওটাও কিন্তু ভগবান বিষ্ণুর আরেকটা রূপ। এবার কথা হচ্ছে, গরুরকে অনেকে চেনে, অনেকে নৃসিংহদেবকে চেনে, অনেকে বরাহদেবকে চেনে, কিন্তু হায়গ্রীবকে অনেকেই চেনে না, বা হায়গ্রীব সম্বন্ধে অনেকেরই ধারণা নেই যে এটা আবার ভগবান বিষ্ণুর, এটা আবার কী রূপ। হায়গ্রীব রূপ হচ্ছে মুখটা ঘোড়ার মুখ, আর দেহটা হচ্ছে মানুষের। এই রূপটা ধারণ করেছিল ভগবান বিষ্ণু। মধুকৈটভ এক সময় কি করেছিল, অসুররা তোমার বেদ চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। ঋষিমুনিরা যে বেদ অভ্যাস করত, তাদের আশ্রমে যে পুজো পাঠ করত, আহ্বান করত, যাতে ভগবানরা সেখান থেকে ভোগ পায়। মানে আমরা যে ঠাকুরের সামনে অনেক কিছু খাবার দাবার বানিয়ে সাজিয়ে দিই, এটা তো আমাদের মানসিক সন্তুষ্টির জন্য, কিন্তু পুজোর পরে একটা হাওয়ানের একটা সময় আছে, যেখানে আমরা পুজোর পর হাওয়ান করব। না হলে কিন্তু সেই পুজোটাকে আমরা সম্পূর্ণ বলে মনে করি না। এই যে ধরো পুজোতে হাওয়ান হয়, আমরা কি বলি যে শুদ্ধ ঘি দিয়ে হাওয়ানে আহুতি দিচ্ছি, শুদ্ধ ঘিয়ের, যেখানে যেই ঘিতে কখনো ভেজাল থাকবে না। কারণ যেই ঘি যত শুদ্ধ হবে, কারণ এই যে অগ্নিদেবকে সোয়াহা বলে নিবেদন করছি আমরা, যখন যে দেবতা বা যেই দেবীর আমরা হাবান করছি, তখন কি করছি, আমরা শুদ্ধ ঘি ওখানে অর্পণ করছি। কিন্তু তান্ত্রিক রূপ যখন হবে, সেখানে কিন্তু শুদ্ধ ঘিয়ের বদলে সর্ষের তেল অর্পণ হবে। আচ্ছা, ওই সোয়াহাটা আমরা নির্দিষ্ট মন্ত্রে আমরা যে হাবান করছি, সেই নির্দিষ্ট মন্ত্র কিন্তু আমরা বলবো, এবং সর্ষের তেল দিয়ে আমরা আহুতি প্রদান করব এই তান্ত্রিক রূপের। তো যখন ঋষিমুনিরা পুজো পাঠ করতে পারছে না, তাদের আশ্রমে কোনো রকম পুজো হচ্ছে না, কোনো রকম তারা বেদ অভ্যাস করতে পারছে না, তখন ভগবান বিষ্ণু দেখলো যে মধু আর কৈটভ বেদ চুরি করে নিয়ে গিয়ে তাদের কাছে লুকিয়ে রেখে দিয়েছিল। তখন ভগবান বিষ্ণু ওই হায়গ্রীবের রূপ ধারণ করলো, যে ওই রূপ ধারণ করে মধু কৈটভের কাছ থেকে আবার বেদটাকে সুরক্ষিত অবস্থায় আবার ঋষিমুনিদের কাছে এনে দিয়ে পৌঁছে দিল। এই হায়গ্রীবের যে পুজো আছে, সাধারণত হায়গ্রীবের যে বস্ত্র, মানে সেই রূপের যে বস্ত্র, সেটা হবে একদম শ্বেত বস্ত্র, সাদা রঙের। উনি দাঁড়িয়ে আছে একটা শ্বেত পদ্মের ওপরে। আর ওনাকে যদি পুজো করা হয়, যেহেতু উনি বেদ উদ্ধার করেছিলেন, এই জন্য বলা হয় জ্ঞান এবং প্রজ্ঞার উনি প্রতীক। যদি কোনো রকম মানে কি বলবো, কারোর ওপর বিজয় প্রাপ্ত করতে হয়, ধরো আমি কাউকে, আমার কোনো শত্রুর ওপরে আমি বিজয় প্রাপ্তি করতে চাইছি, বা আমি কোনো কিছু নিয়ে একটা স্টাডি করছি, যেমন আমাদের তন্ত্রে দেবীদের মধ্যে মাতঙ্গী আছে, মাতঙ্গী হচ্ছে তান্ত্রিক সরস্বতী। ঠিক সেরকম দেবতার মধ্যে হচ্ছে হায়গ্রীব, হচ্ছে সেই
বিদ্যা বুদ্ধি এবং প্রজ্ঞার জন্য ওনাকে পুজো করা হয়। আচ্ছা। মানে কারণ দুটো কিন্তু এক। দেবী যখন হচ্ছে, আমরা জানি যে বিদ্যার দেবী সে হচ্ছে মা সরস্বতী। বৈদিকভাবে আমরা বৈদিক উপাচারে পুজো করি, কিন্তু যখন মহা সরস্বতী, সে কিন্তু তান্ত্রিক দেবী মা মাতঙ্গী। উনি কিন্তু বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞার প্রতীক তান্ত্রিক মতে দেবীদের। তো ওনাকে যার জন্য বলা হয় তান্ত্রিক সরস্বতী। সেরকম দেবতাদের মধ্যে হায়গ্রীবের পুজো করলে সেখানে বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান এই সমস্তগুলো লাভ হয়। তো এই রূপের জন্য ওই আমাদের বজরংবলী যখন তান্ত্রিক মানে পঞ্চমুখ যখন তান্ত্রিক রূপের যখন উনি প্রকাশ করলো, পাঁচখানা মুখ, কারণ 5টা প্রদীপ ধরানো হয়েছিল এই 5টা কারণে, যাতে এই 5টা প্রদীপ যদি একসঙ্গে নিভাতে হয় তাহলেই কিন্তু ওই রাম এবং লক্ষ্মণজিকে সে সেভ করতে মানে উদ্ধার করতে পারবে। তো পাতালপুরীতে গিয়ে উনি যখন দেখলো যে 5 দিকে 5খানা প্রদীপ জ্বলছে, যেটা মায়াবী প্রদীপ, মানে 5 দিকের 5টা দিককে পুরো নষ্ট করে দিয়েছে, ভারসাম্য হারিয়ে গেছে, তখন উনি 5খানা মানে 5খানা মুখ ধারণ করলো, যেটাকে আমরা বলি পঞ্চমুখী হনুমান বা তান্ত্রিক হনুমান। আচ্ছা, এই হচ্ছে পুরো বিষয়টা। হ্যাঁ। আচ্ছা, কাজের নতুন বিষয়বস্তু জানতে পারলাম। প্রত্যেকবারই তুমি আস নতুন নতুন সাবজেক্ট নিয়ে। হ্যাঁ, এইটা জানো তো মানে সেদিনকে যেমন নাকি ধরো ওই আমার কাছে যখন এরা রিসর্টে দেখা করতে এসছিল, এই মানে একজন ভদ্রলোক এসছিল, তার বোন মারা গেছিল অনেক দিন আগে, কিন্তু সেই এসে কি করেছিল, আমার হাতে একটা ফটো দিল, বলছে কি এনাকে তন্ত্রমন্ত্র করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এনাকে, তো এনাকে ঠিক করে দিতে হবে। উনি কিন্তু বেঁচে নেই, মানে যার ফটো দিয়েছে সে কিন্তু বেঁচে নেই, সে কিন্তু মারা গেছে, কিন্তু আমাকে এসে এমনভাবে উপস্থাপনা করলো যে তার বোন এখন অসুস্থ, ব্ল্যাক ম্যাজিকে ভুগছে, তার বানটাকে আমাকে রিমুভ করতে হবে। তো আমার না তখন কি মনে হলো যে তাহলে ফটোটা আপনি একটু রেখে যান আমার কাছে, আমি তাহলে ভাবনা চিন্তা করে দেখব। কিন্তু ফটোটা যখন রেখে গেল তখন আমার মনে না একটা কিউরিওসিটি হলো যে আদৌ কি ইনি বেঁচে আছে না ইনি মারা গেছেন, কারণ আমি যখন ফটোটা দেখছি উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে। স্পিরিট যখন কন্ট্যাক্ট করে তার মানে সে জীবিত কোনো মানুষ নয়, সে মৃত আত্মা, যার জন্য সে আমার কন্ট্যাক্টে সে আসতে চাইছে। এই তুমি তান্ত্রিক হনুমানজির কথা বললে না, তো এইটা কিন্তু একটা গুণ। আমার হেন কোনো দিন নেই, আমি নিজে যেখানে অঘোরাচারে আছি, যেখানে শ্মশানে ঘুরছি, শ্মশানে বসে শ্মশান সাধনা করছি, চিতা সাধনা করেছি, এই মানে ধরো এখনও পর্যন্ত যদি আমার কাছে কোনো ডিফিকাল্ট কাজ আসে, আমি কিন্তু সেই কাজ নিয়ে শ্মশানে আগে আমি জপ করব। কারণ যতক্ষণ আমি জপ না করব শ্মশানে গিয়ে, ততক্ষণ আমি কিন্তু তার ডিটেলস কিভাবে কি করব না আসবে, ততক্ষণ কিন্তু আমি নিজে কিন্তু সেটাকে বলে না যে কোনো কাজ করার একটা প্ল্যান করা, যে এই কাজটাকে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, কোন দেবতাকে প্রয়োগ করব বা কোন দেবীকে প্রয়োগ করব। হ্যাঁ, তো এই তান্ত্রিক হনুমানজির এমন কোনো আমার কাছে দিন নেই যে আমি তার পুজো করি না। আমি যত ব্যস্তর মধ্যে থাকি, যত ব্যস্ততায় থাকি, আমি কলকাতায় থাকি কি কলকাতায় থাকি না, আমি বাইরে থাকি কি, আমি এমন কি জানো না, এই যে ধরো আমি যেখানে যাই, আমি যখন গাড়ি স্টার্ট হয় আমার, আমি কিন্তু হনুমান চালিসা পাঠ করবই করব। মানে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, মানে রক্তে বলে না যে একটা রক্তের মধ্যে মিশে যাওয়া যে কোনো মন্ত্র। আমি কিন্তু তান্ত্রিক মানুষ, বিভিন্ন তান্ত্রিক দেবীর পূজা করি, কিন্তু তারপরেও আমি কিন্তু হনুমানজিরও ঠিক একইভাবে পুজো করি যেমন আমি তান্ত্রিক দেবীদের পুজো করে এসেছি। তবে পার্থক্য একটাই এর মধ্যে বিস্তর, সেটা হচ্ছে কি, তান্ত্রিক দেবী যখন আমি পুজো করি, যেমন ধরো তারাপীঠে মা তারার যে পুজো হয়,
সেখানে তো সকলেই জানে মার ভোগ প্রসাদে কী কী থাকে, মাছ থাকে, বলির মহাপ্রসাদ থাকে, কারণ থাকে, বিভিন্ন রকম ভাজা থাকে, পোলাও থাকে, এই যে এত রকম কিছু থাকে। তো যে কোনো তান্ত্রিক দেবী আমি যখন পুজো করি তো এই জিনিসগুলো কিন্তু তখন ব্যবহার হবেই পুজোতে। মাছ থাকবে, বলির মহাপ্রসাদ থাকবে, কারণ থাকবে নিবেদনের জন্য, শ্রীপাত্র স্থাপনের জন্য। কিন্তু এই তান্ত্রিক হনুমানজির সঙ্গে এনাদের একটাই তফাৎ, এনাদের যখন আমি পুজো করব বা এনার যখন আমি হোম করব বা এনার যখন পুজো করব, তখন কিন্তু কোনো রকম মাছ বা মহাপ্রসাদ বা কারণ তিনটের মধ্যে একটাও ব্যবহার হবে না। এমনকি এনার পুজোর আগে বা হাওয়ানের আগে কোনো রকম এগুলো গ্রহণও করা যাবে না। সে আমি যতই আমি অঘোরাচার হই কি বিরাচার হই, যেই আচারেই আমি থাকি, এই জিনিসগুলো কিন্তু নেওয়া যাবে না একটাও। মানে পুজোটা কিন্তু সাত্ত্বিক মত, কিন্তু মন্ত্রটা কিন্তু মন্ত্রটা কিন্তু তান্ত্রিক, এবং আমার উদ্দেশ্যটাও কিন্তু তান্ত্রিক। কারণ দেখো, তুমি একটা জিনিস, আমরা যে ষটকর্ম, বিচ্ছেদ, বিদ্বেষণ, মারণ, উচ্চাটন, বশীকরণ, পুষ্টিকর্ম, শান্তিকর্ম, এই যে এত রকম যে আমরা যে ক্রিয়াগুলো করি তান্ত্রিক উপাচারে করি সবগুলোই। কেন? তান্ত্রিক উপাচার হচ্ছে কি, আমি কোনো কিছু চাইছি, মানে আমার চাওয়া পাওয়ার বিষয়, আমি চাইছি, আমি অসম্ভবকে সম্ভব করতে চাইছি। মানে কামনা থাকবে, বাসনা থাকবে, যেই সমস্ত প্রয়োগ, এগুলো তো দেখো কামনা বাসনার। আমি বশীকরণ করছি, কেন বশীকরণ করছি? আমার মধ্যে যদি কামনা বোধ না থাকে, বাসনা বোধ না থাকে, আমি কেন বশীকরণ করাবো? তো সে তুমি অঘোরাচারকে দিয়ে করাও, বামাচারকে দিয়ে করাও, কি বিরাচারকে দিয়ে করাও, তুমি যে কোনো আচার তুমি ঢোকো না কেন, কিন্তু এগুলো তো কোনো মানে কাম্য প্রয়োগ, এগুলো যে আমি এগুলো চাইছি। তো এই ধরনের পুজোতে আমরা তো অভ্যস্ত দশমহাবিদ্যার ব্যবহার করি আমি, যে কোনো রকম সৎকর্ম করতে বসেছি, কোনো দশমহাবিদ্যার প্রয়োগ করছি সেখানে বসে। কিন্তু আমি যদি চাই, সেখানে কিন্তু তান্ত্রিক হনুমানজির কিন্তু প্রয়োগ আমি আরামসে করতে পারি। কারণ এই যে বললাম, পাঁচখানা মুখের পাঁচখানা যে কাজ আছে সেখানে, সেখানে আমি গরুরকে প্রয়োগ করতেই পারি সেখানে বসে, ইন্দ্রজাল আমি বিস্তার করতেই পারি, এখানে কেউ আমাকে বাধা দেওয়ার নেই। কিন্তু পুজোটা যখন আমি করব, হাওয়ানটা যখন করব, তখন কিন্তু কোনো রকম মাছ বা প্রসাদ বা কারণ তিনটের মধ্যে একটাও আমি কিন্তু প্রয়োগ করতে পারবো না। তখন এটা পুরোটাই হবে সাত্ত্বিক উপাচারে। কিন্তু আমি প্রয়োগ করছি তান্ত্রিক দেবতা, আমি প্রয়োগ করছি যে মন্ত্র পাঠ করব, সেটা কোনো রকম তান্ত্রিক মন্ত্র থাকবে। তান্ত্রিক মন্ত্র মানে কি, সাবর মন্ত্র যখন অ্যাড হয়ে যাচ্ছে, যখন আমি সাবর মন্ত্র যখন অ্যাড হয়ে যাচ্ছে, ওটাই কিন্তু তান্ত্রিক। যেমন অমুকের আজ্ঞা দিলাম, অমুকের জটা খসে পড়ুক, এই যে ধরনের এই যে মন্ত্রর যে এগুলো, অমুকের জটা খসে পড়ুক তার আজ্ঞা, হ্যাঁ, এই যে আজ্ঞা দিয়ে যে আমরা যে কথাগুলো বলছি, হ্যাঁ, এগুলো সবকটাই কিন্তু সাবর মন্ত্র প্রয়োগ, মানে আমি তন্ত্রর কোনো প্রয়োগ করছি। এই সমস্ত কাজগুলো তন্ত্র, মন্ত্র, যন্ত্র, মানে এই ধরনের, ধরো বশীকরণ, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, শান্তিকর্ম বা পুষ্টিকর্ম, যেটাই আমি প্রয়োগ করি, তার সঙ্গে কী থাকে, তন্ত্র থাকে, মানে আমি প্রয়োগ করছি, তার জন্য নির্দিষ্ট মন্ত্র থাকে যেটা আমি বসে বলছি, এবং তার জন্য যন্ত্রও থাকবে সেখানে। তন্ত্র, মন্ত্র, যন্ত্র তিনটে বিনা কোনো রকম প্রয়োগ করা সম্ভব নয়। সেটা আমি যখন তান্ত্রিক হনুমানজির পুজো করব, আমি কিন্তু তান্ত্রিক হনুমানজির পুজো করার সময়ও কিন্তু সেখানেও কিন্তু হনুমানজির কিন্তু যন্ত্র থাকে, যন্ত্রম কিন্তু মাস্ট। যখন আমি তান্ত্রিক হনুমানজির যখন প্রয়োগ করব, সেটা আমি বশীকরণের কাজে লাগাতে পারি, বা আমি কোনো রকম ভূত প্রেত পিশাচ অপসারণের কাজে লাগাতে পারি, যেটাই আমি কাজে লাগাতে পারি, সেখানে কিন্তু যন্ত্রমও থাকবে তার। বুঝতে পেরেছি। খুবই ইন্টারেস্টিং আছে এই সাবজেক্টগুলো, আর বিশেষ করে ঘটনাটা, কারণ যেখানে একটা ইনকমপ্লিট ঘটনা, আমি মানে আশা রাখি যে তুমি বিষয়টাকে কমপ্লিট করে দেবে আগামী লক্ষ্মী পুজোয়, বাট
যতদিন না লক্ষ্মী পুজো আসছে হ্যাঁ, ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, অপেক্ষা করতে হবে অপেক্ষাই করতে আমাকেও, হবে, কারণ কিছু করার নেই। কিছু করার নেই। আর থ্যাংক ইউ, তুমি এলে। হ্যাপি নিউ ইয়ার বলা হয়নি শুরুতে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ সকলে ইয়ার। দেখো অনেকেই আছে যারা খুব ধৈর্য সহকারে পডকাস্ট দেখে আমার, তার মধ্যে অনেকেই আছে খুব ভালো ভালো কমেন্টসও করে, তারা আবার অনেকে অপেক্ষাও করে বসে। এই সেদিনকেই যেমন দেখছিলাম অনেক জায়গায় কমেন্টে এসছে যে তোমাকে শান্তদীপদার চ্যানেলে অনেক দিন দেখা যায়নি, তুমি কবে আসছো। তো তাদের জন্য এটা সুখবর যে পডকাস্ট সামনে আসছে, ফাইনালি আসছে। হ্যাঁ, আবার কেউ কেউ আছে যেমন মন থেকে মানে ঘোর বিরোধী। হ্যাঁ, যাই হোক, দেখো মিলিয়ে মিশে সমস্ত কিছু, সোশ্যাল মিডিয়ার কাজ। কেউ আমাকে বলছে যে আমি তাদের শক্তি, আবার কেউ বলছে বেটা ভণ্ড। তো এটা মানুষের, দেখো এবার মানুষের মেনে নিতে হবে, যে যেটাই বলুক মেনে নিতে হবে। ভালো বললেও আমি, ভণ্ড বললেও আমি, আমি মানুষটা আমিই থাকবো। সেটা আগামী দিনে মানে চাই যতটা মানুষকে ভালো রাখতে পারি, মানুষের জন্য ভালো চিন্তা করতে পারি। আমার হাতে যত কাজ হয় আমি এখনো পর্যন্ত ভালো কাজের জন্য সবসময় আছি। তাতে আমাকে ভণ্ড বলুক, কেউ হয়তো তার ধরো ইচ্ছাটাকে করতে পারছে না, তখন অনেক কিছুই বলে, কিন্তু আমার এখানে কিছু করণীয় নেই, যে যেরকমভাবে। কিন্তু দেখো আজকের দিনে কিন্তু অনেক মানুষও আছে যারা আমাকে খুব ভালোবাসে, পছন্দ করে এবং পডকাস্টের অপেক্ষায় থাকে। বিশেষ করে তোমার ঘটনার অপেক্ষায় হ্যাঁ, থাকে। ঘটনার অপেক্ষায় থাকে। থ্যাংক ইউ, তুমি এলে, খুবই ভালো লাগলো। আশা করছি এবছরে আরো পডকাস্ট আমরা একসাথে একদম আগামী দিনে আরো ভালো ভালো আলোচনা নিয়ে আসব এই ধরনের। আজকে যে হনুমানজিকে নিয়ে যে তুমি প্রশ্ন করলে, খুব ভালো ছিল, কারণ এটা কিন্তু আমরা সাধারণভাবে দেখি, আমরা তো সকলেই হনুমান চালিসা পাঠ করি, কিন্তু বিস্তারিত অনেকেই হয়তো সাধারণ মানুষ হয়তো জানে না। যেটা আজকে তুমি প্রশ্ন করলে বলে তথ্যগুলো আমি যতটা পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে বসে। এরকমই আগামী দিনে ভালো ভালো প্রসঙ্গ রাখবে, যাতে সাধারণ মানুষের জন্য ভালো হয়। একদম। থ্যাংক ইউ দিদি।